অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। গণতন্ত্র নস্যাতের চক্রান্ত শেষ হয়নি অভিযোগ মির্জা ফখরুলের। জনসমুদ্র নয়াপল্টন। দেশ ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনার দোসররা, অভিযোগ উপদেষ্টা নাহিদের। গণ অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মানুষের, জানালেন উপদেষ্টা আসিফ। বাংলাদেশের জন্য ঋণ অর্থ সহযোগিতা $300 কোটি ছাড়িয়ে যাবে, প্রধান উপদেষ্টাকে জানালেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। মানতে হবে 3টি শর্ত। শিক্ষার্থী সাব্বির হত্যায় ট্রাইব্যুনালে মামলা। শেখ হাসিনা ভারতে কি হিসেবে আছেন জানে না সরকার, সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী দিল্লি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপ উঠবে দেশ। সুতরাং সবাইকে কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে। তিনি আহ্বান জানান, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে, এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়। এমনকি কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসার, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। প্রিয় ভাই বোনেরা, সবশেষে বলতে চাই, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, প্রশাসনে এখনো আওয়ামী লীগের লোকেরা রয়ে গেছে। বুকের রক্ত দিয়ে হলেও গণতন্ত্রকে রক্ষা করা হবে। সব অত্যাচার অনাচারের জন্য শেখ হাসিনা বিচারের দাবি করেছেন নেতারা। তারা জানান, চূড়ান্ত বিজয়ের জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আরিফুল ইসলাম মাসুম ও জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টা থেকে সমাবেশ শুরুর কথা, তবে
সকাল থেকেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নয়াপল্টনমুখী জনস্রোত। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর পুরো এলাকা। দুপুরে যখন সমাবেশ শুরু হয় তখন পল্টন ছাড়িয়ে লোক সমাগম ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশের প্রধান অতিথি, তাই নেতাকর্মীদের আগ্রহের মাত্রা ছিল অনেক বেশি। ভার্চুয়ালি নেতাকে এক নজর দেখতে বড় স্ক্রিনের সামনে ছিল নেতাকর্মীদের আগ্রহী দৃষ্টি। বিএনপি নেতারা জানান, দেশের জনগণ শেখ হাসিনার বিচার করবে, সব খুন গুমের বিচারও হবে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের গুরু দায়িত্ব গণতন্ত্র সুসংহত করা। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন তাদের মূল ম্যান্ডেট। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপনারা আমরা সবাই ছিলাম, এখনো আছি, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না, দেশের মালিকানা ফেরত পাবে না। কাজেই বন্ধুগণ, আমাদের সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। সকল মানুষ তারা রাজপথে নেমে এসেছিল এবং সেই লাভার স্রোতে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচার, খুনি হাসিনা তথা আওয়ামী লীগ ভেসে গিয়েছে। আমরা প্রয়োজনীয় সময় দেব, তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব, এই কথাটা মনে ভুললে হবে না। কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনারা যে আজীবন ক্ষমতায় থাকতে চান, সেই চিন্তা করবেন না। সেই দুঃশাসন, সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন, করেন না। 1000 রাজনৈতিক দল করেন, কোনো অসুবিধা নাই। বুকের রক্ত দিয়ে হলেও গণতন্ত্রকে রক্ষার কথা জানান বিএনপি নেতারা। তারা জানান, ছাত্র জনতার আন্দোলনে মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে, তবে মূল যে অধিকার, ভোটের অধিকার, এখনো প্রতিষ্ঠিত হয়নি। 16 বছর যে আন্দোলন করে আজকে যে অবস্থায় বিজয়ের দ্বার প্রান্তে, এই বিজয়কে সফল করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে, আমরা সাবধান থেকে অগ্রসর হতে হবে। আমাদের বিজয় এখনো হয়নি, বিজয় আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে দেওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করবো, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করবো। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি নেতারা। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এতদিন রাজপথে আন্দোলন করে আসছিল বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো। এখন দলটির নেতারা বলছেন, তারা এখন গণতন্ত্রের প্রকৃত স্বাদ দিতে চায় সাধারণ মানুষকে। সেই সঙ্গে মানবাধিকার এবং আইনের শাসন যাতে কোনো রকম ব্যাহত না হয়, তার জন্য বিএনপি দল হিসেবে সজাগ রয়েছে। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশা বিএনপি নেতাদের। সিকান্দার রহমান, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি জনগণ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য তারা এতে অংশ নেয়। জানান, জনগণের ম্যান্ডেটেই সেই সংস্কার কাজ চলছে। মঙ্গলবার রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হচ্ছে, এছাড়াও তাদের সাথে যোগাযোগ হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য আমরা যদি যে ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি
যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার, এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। আন্দোলনের শহীদ পরিবারগুলো এবং আহতদের সহযোগিতায় যাত্রা শুরু করলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার চেক প্রদান করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও শহীদ পরিবারগুলোকে এককালীন একটি আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি মাসিক ভাতাও দেওয়া হবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান নিয়ে যাত্রা শুরু করলো এই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি 7 সদস্যের এই ফাউন্ডেশনও কাজ করবে বলে জানান তথ্য উপদেষ্টা। ফাউন্ডেশনে অনুদানের জন্য দেশ বিদেশের সবার প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বব্যাংক বাংলাদেশকে নতুন করে আরও $2 বিলিয়ন সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে। চলতি অর্থবছরেও বিশ্বব্যাংকের ঋণ সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন বিশ্বব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জানান, এই সহযোগিতা যত দ্রুত সম্ভব এবং যত পরিমাণ সম্ভব সবই করা হবে। ঋণ অর্থ সহযোগিতা মিলে তা $3 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন বিশ্বব্যাংকের এই কর্মকর্তা। এদিকে আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাথে এক আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে, তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা এবং নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। এবং আমরা যেটা বলেছি, আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাট ডিসকাশনটা মেইনলি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সংস্কারগুলো। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি সরকার, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানিয়েছেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের তদন্তে ঢাকায় আসা জাতিসংঘের অনুসন্ধানী দল কাজ শুরু করেছে। তাদের সব ধরনের সহায়তা দেবে সরকার। মঙ্গলবার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিনক্ষণ না গুণে। না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। যেটুকু বলেছিলেন প্রথমেই তাদের পরামর্শমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আশ্রয় দিতে হয়েছে। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। 2 মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দিল
দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ফৌজদারি কার্যবিধির ধারায় অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন তারা। কোটা সংস্কার আন্দোলন চরম আকার ধারণ করলে গত 19 জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। 5 আগস্টের পর থানা ছেড়ে কর্মবিরতিতে যায় সারা দেশের পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। পরে কাজে যোগদানের জন্য পুলিশকে সময় বেঁধে দেয় সরকার। তবে এখনো পুরোদমে কাজ শুরু করতে পারেনি থানাগুলো। পুরোপুরি স্বাভাবিক হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক চাপের কারণে প্রকৃত তথ্য দিতে পারত না সরকারি সংস্থাগুলো। আর্থিক খাতে প্রাক্কলনের ভিত্তিও ছিল অত্যন্ত দুর্বল। শ্বেতপত্র প্রণয়ন কমিটির বৈঠক শেষে এসব কথা জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীতে। বৈঠকে অংশ নেন 24টি সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। পরে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি গণনার পদ্ধতিও খতিয়ে দেখবে কমিটি। খতিয়ে দেখা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি সহ গুরুত্বপূর্ণ খাতের চুক্তিও। তিনি আরও জানান, শ্বেতপত্র তৈরির তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি তার সময় মতো প্রকাশে লেখার প্রক্রিয়া কি হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। কমিটির কাছে নানা তথ্য উপাত্ত এসেছে, যার প্রত্যেকটি যাচাই বাছাই করা হবে। পূর্ণাঙ্গ বিশ্লেষণ ছাড়া কমিটি এ বিষয়ে কোনো মন্তব্য করবে না বলেও জানান দেবপ্রিয় ভট্টাচার্য। গণ অভ্যুত্থানের পর জঙ্গি সহ 43 জন আলোচিত শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে জামিনে বের হয়েছে। এছাড়াও পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনও 900 জন পলাতক রয়েছে। কারাগারে হামলা, লুটপাট ও ভাঙচুর সহ এসব ঘটনায় 13টি মামলা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে করা অধিদপ্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। 5ই অগাস্টের পরে যেগুলো অ্যাটাক হয়েছে এগুলো সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করার কার্যক্রম চলমান আছে। আলোচিত বন্দী অথবা শীর্ষ সন্ত্রাসী বলেন, যাই বলেন, ওরকম ডেফিনেশনে, বাট ডেফিনেশন আপনাদের সাথে হয়তো আমাদের মিলবে না। আমাদের পেরিমিটারে আমরা যে ডেফিনেশন পেয়েছি, এরকম 43 জন বন্দী ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। যে কারাগারগুলোতে আমাদের বিশৃঙ্খলা হয়েছিল প্রতিটাতেই আমরা মামলা করেছি এবং মামলায় আসলে আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে পারি না, বিকজ এটা একটা ডিফারেন্ট টাইপের সিনারিও ছিল। বাট অজ্ঞাতনামা আক্রমণকারীদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। সো তদন্ত করে তদন্তকারী সংস্থাগুলো এই ব্যাপারে আমাদের টোটাল বেসিক্যালি 5টা কারাগার থেকে কিছু পালিয়েছে, 5টার জন্য 5টা আলাদা মামলা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। গণতন্ত্র নস্যাতের চক্রান্ত শেষ হয়নি অভিযোগ মির্জা ফখরুলের। জনসমুদ্র নয়াপল্টন। দেশ ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনার দোসররা, অভিযোগ উপদেষ্টা নাহিদের। গণঅভ্যুত্থানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মানুষের, জানালেন উপদেষ্টা আসিফ। বাংলাদেশের জন্য ঋণ অর্থ সহযোগিতা $300 কোটি ছাড়িয়ে যাবে, প্রধান উপদেষ্টাকে জানালেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। মানতে হবে 3টি শর্ত। 2 মাসের জন্য সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।